Hello and welcome students in our class of Science Education Forum and I am starting the chemistry class. আমি chemistry class শুরু করছি। এটা ক্লাস 11 এর আজকে পড়াবো ক্লাস 11 এর চ্যাপ্টার 4 মানে বন্ডিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা পড়ার পরে আশা করি তোমরা বন্ডিং এর অনেক প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবে। এটা ভালো করে মন দিয়ে দেখো। আজকে পড়বো বন্ডিং এ দ্বিমেরু ভ্রামক। সবার আগে যেটা জানতে হবে যে দ্বিমেরু এই কথাটার মানে কি। বাংলাতে খুব সহজভাবে দ্বিমেরু কথাটা বলতে বোঝায় দুটো মেরু। তা কিসে মেরু হবে দুটো? মেরু কিসে? মেরু মানে ধরো আমরা যে আয়নীয় যৌগ করি সেই ক্ষেত্রে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন তো যুক্ত হয়ে আয়নীয় যৌগটা গঠন করে। তা এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে এখানটা বলতে পারি পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তার মানে এটা দুটো মেরু হলো, একটা পজিটিভ মেরু একটা নেগেটিভ মেরু, তাহলে এটা একটা দ্বিমেরু। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ আয়নীয় যৌগের ক্ষেত্রে 100% দ্বিমেরু হয় যৌগগুলোর মেরু সর্বাধিক থাকে 100%। বাট আমরা যে দ্বিমেরু ভ্রামক গণনা করি সেগুলো মূলত সমযোজী যৌগের ক্ষেত্রে গণনা করি। আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে গণনা করি। আচ্ছা, একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, এটা তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা করবে, যে সমযোজী যৌগের মধ্যে আবার দু রকমের হয়। যা কিছু যৌগ আছে যাদের দ্বিমেরু থাকে আর কিছু যৌগ আছে যাদের দ্বিমেরু থাকে না। যাদের দ্বিমেরু থাকে তাদের আমরা বলে থাকি পোলার, তাদেরকে আমরা বলে থাকি পোলার। আর যাদের দ্বিমেরু থাকে না তাদেরকে বলে থাকি নন পোলার বা অধ্রুবীয়। নন পোলার বা অধ্রুবীয়, এটা ধ্রুবীয় আর এটা হচ্ছে অধ্রুবীয়। তড়িৎ ঋণাত্মকতা সাধারণত যে সমযোজী যৌগ যখন গঠিত হয় দুটো পরমাণু যুক্ত হয়ে তো গঠিত হবে, দুটো পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার করবে। এবারে এই যে ইলেকট্রনটা শেয়ার করে বন্ধনটা তৈরি করছে, এই বন্ধন ইলেকট্রন জোড়টা সবসময় মিডল পজিশনে থাকে না। যদি একদম মিডল পজিশনে থাকতো তাহলে সেই ক্ষেত্রে যৌগটা নন পোলার হতো। এবং সেটা কখন সম্ভব নন পোলার হওয়া? যদি এই দুটো মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর থেকে কম হয়। 0.5 এর থেকে ইলেকট্রোনেগেটিভিটি 0.5 এর থেকে লেস হয়, তখন এটা অধ্রুবীয় হয়, তখন এটা অধ্রুবীয় বলে গণনা করি। আর যখন এ আর বি এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দেন 0.5, তখন সেটা হয়ে যাবে পোলার বাট লেস দেন 1.8। আবার ইলেকট্রোনেগেটিভিটি আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যদি 1.8 এর থেকে গ্রেটার হয় তখন সেটা কিন্তু আয়নীয় যৌগ হবে। এটা কিন্তু খেয়াল রাখবে, 0.5 এর থেকে শুধুমাত্র বড় বললেই হবে না, 0.5 এর থেকে বড় কিন্তু 1.8 এর থেকে ছোট হলে তবে সেটা সমযোজী ধ্রুবীয় যৌগ হবে। আর যদি ইলেকট্রোনেগেটিভিটি 0.5 এর থেকে কম হয় বা 0 হয় তাহলে কিন্তু সেটা হবে অধ্রুবীয় বা নন পোলার। তার মানে একটা জিনিস খুব স্পষ্ট যে সমযোজী যৌগের মধ্যে কখন ধ্রুবীয়তা দেখা যাবে, যখন মৌল দুটোর যারা যুক্ত হচ্ছে নিজেদের মধ্যে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি না থাকে তাহলে সেটা কিন্তু অধ্রুবীয় হতে বাধ্য। যেমন আমরা যদি এই রকম কিছু যৌগ নিই, ধরো সাপোজ Cl2, H2, N2, এইগুলো কিন্তু সব নন পোলার, কারণ এগুলো দুটোই একই পরমাণু, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0।
তাই জন্য এরা পুরোপুরি অধ্রুবীয়, এরা সবসময় নন পোলার নন পোলার নন পোলার হবে। মানে একই পরমাণু হোমো অ্যাটমিক, দুটো অ্যাটম একই হলে হোমো অ্যাটমিক বলা হয়, আর দুটো আলাদা হলে হেটেরো অ্যাটমিক বলা হয়। তাহলে হোমো অ্যাটমিক মলিকুল যদি হয় তাহলে তারা অলওয়েজ নন পোলার হবে। এবার আমরা চলে আসি হেটেরো অ্যাটমিক পার্টিকেলে, এবং হেটেরো অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে অবশ্যই যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর থেকে বড় হয় কিন্তু 1.8 এর থেকে ছোট হয় তবে সেটা নন পোলার হবে। এবারে কি রকম দেখো, ধরো H আর Cl আছে, আমি H এর তড়িৎ ঋণাত্মকতা অ্যাকর্ডিং টু পাউলিং স্কেল ধরছি 2.1 আর ক্লোরিনের হচ্ছে 3.5, তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.4। তার মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 এর থেকে বেশি কিন্তু 1.8 এর থেকে কম, তার মানে এটা হচ্ছে পোলার। তাহলে এটা পোলার হবে, এবং পোলার হলে এটা কোন দিকে ইলেকট্রনটা সরবে, যেটা তড়িৎ ঋণাত্মকতা বেশি সে এই ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টানবে। তার মানে ক্লোরিনের যেহেতু বেশি তাই এটা টানবে, এবং ইলেকট্রন যেদিকে যায় তার ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাই সেটা আমরা ডেল্টা মাইনাস দিয়ে লিখবো। আর যেদিক থেকে ইলেকট্রন সরে যায় তার ইলেকট্রন ঘনত্ব কমে যায়, সেটা আমরা ডেল্টা প্লাস দিয়ে লিখবো। এখানে খেয়াল করে দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে সাপোজ NaCl এ আমরা যখন চার্জ লিখতাম টোটাল একটা প্লাস একটা মাইনাস বা দুটো প্লাস দুটো মাইনাস, কিন্তু এখানে লেখা হয়েছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, মানে পুরোপুরি চার্জটা শিফট হয়ে যাচ্ছে না, ইলেকট্রন পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে না, কিছুটা শিফটিং করে আছে, তাই জন্য একটা সামান্য পজিটিভ বা সামান্য নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, তার মানে এখানে পোলারিটি দেখা যাচ্ছে। এবারে পোলার বা এই দ্বিমেরু একটা অভিমুখ অবশ্যই আছে, এটা একটা ভেক্টর রাশি, এবং একে প্রকাশ করতে গেলে কোন দিক থেকে কোন দিকে প্রকাশ করা হয়, এরকম ভাবে প্রকাশ করা হয়। এদিকটা হচ্ছে প্লাস চার্জকে বোঝায় আর তীরের দিকটা মাইনাসটাকে বোঝায়। যেদিকটা ক্রস করা আছে যেটা প্লাসকে বোঝায়, যেটা অ্যারোটা আছে সেটা মাইনাসের দিকটা বোঝায়। তার মানে এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করতে যাই তাহলে এটা এদিক থেকে এদিকে দিতে হবে, ঠিক আছে। এবারে দ্বিমেরু ভ্রামক যে গাণিতিকভাবে প্রকাশ করা হয়, কোন যৌগের দ্বিমেরু ভ্রামক বেশি হবে কোন যৌগের দ্বিমেরু ভ্রামক কম হবে সেটা বোঝানোর জন্য আমরা গাণিতিকভাবে একটা রাশি প্রকাশ করে থাকি যেটাকে বলা হয় মিউ। এটা কিন্তু দ্বিমেরু ভ্রামকের প্রকাশ করার পদ্ধতি। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, যেটা মিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা চার্জ, মানে যে চার্জটা হয়েছিল ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, যে কোনো একটা চার্জ শুধুমাত্র পরিমাণটা ইনটু ডিসটেন্স, মানে দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। এবারে যদি সিজিএস পদ্ধতিতে আমরা এককটা দেখি, চার্জের একক কি সিজিএস পদ্ধতিতে? ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব, আর ডিসটেন্স সেন্টিমিটার। তার মানে মিউ এর একক, দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে ইএসইউ, সেন্টিমিটার। এটা আরেকটাও ছোট একক আছে, ব্যবহারিক একক অবশ্যই, 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। এটাকে বলা হয় 1D বা 1D দিয়েও প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে কুলম্ব আর ডিসটেন্স হচ্ছে মিটার, তাহলে মিউ এর একক হবে কুলম্ব মিটার। এবারে আমরা এক একটা যৌগের ক্ষেত্রে আলাদা আলাদা করে দ্বিমেরু ভ্রামক কিভাবে গণনা করতে হয় সেটা শিখব, উদাহরণ ধরে ধরে করব। একটা জিনিস মনে রাখবে, দ্বিমেরু ভ্রামক কিন্তু যৌগের গঠনের উপরেও খুব বেশি করে নির্ভর করে। যেমন সাপোজ CO2, এটার দ্বিমেরু ভ্রামক আছে না নেই? দেখো CO2 স্ট্রাকচার আমরা করেছি, CO2 হচ্ছে সরলরৈখিক স্ট্রাকচার। এবারে কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, তার মানে এটা প্লাস এটা মাইনাস, আবার এটাও তাই মাইনাস। তার মানে এই বন্ধনটার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এইদিকে, এই বন্ধনটার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা এদিকে। তাহলে দুটো দ্বিমেরু ভ্রামক এখানে কি রাশি, দুটো বন্ধনের জন্য, এবং দুটোর অভিমুখ কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে। তাহলে দুটো ভেক্টর একই বিন্দু থেকে সম্পূর্ণ বিপরীত দিকে যদি ক্রিয়া করে এবং দুটোর মান যদি একই হয়, তাহলে একটা অপরটাকে ক্যান্সেল আউট করে দেয়
তার মানে কিন্তু এর কোনো দ্বিমেরু ভ্রামক নেই, মানে মিউ 0, তার মানে এটা কিন্তু নন পোলার। তার মানে প্রত্যেকটা বন্ধনের দ্বিমেরু থাকা সত্ত্বেও যৌগটা কিন্তু পুরোপুরি অধ্রুবীয়। তার মানে যৌগটা স্ট্রাকচারের উপরেও কিন্তু দ্বিমেরু ভ্রামক নির্ভর করবে। এবারে খুব সহজে এটা কি করে মাথায় রাখবে, ধরো যে কোনো একটা যৌগ তোমাকে দিল, ধরো বোরন ট্রাইফ্লোরাইড সাপোজ দিল, তুমি এটার আগে হাইব্রিডাইজেশন বার করে নাও। হাইব্রিডাইজেশন দেখো, বোরন সরাসরি কটার সাথে যুক্ত, 3টে ফ্লোরিনের সাথে যুক্ত, 3। এবারে বোরনের সর্ববহিস্থ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, তার মধ্যে 3টেই খেয়ে নিয়েছে ফ্লোরিন, কারণ 3টে বন্ধন করেছে, তাহলে কোনো ইলেকট্রন নেই, তার মানে লোন পেয়ারও কিন্তু নেই, তাহলে 0, তার মানে 3 মানে sp2। এবারে হাইব্রিডাইজেশন যা হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে যে পরমাণু যুক্ত আছে সেইটার সংখ্যাটাও যদি একই হয় এবং সেটা একই পরমাণু হয়, মানে কেন্দ্রীয় পরমাণুর যা হাইব্রিডাইজেশন সেই সংখ্যক যদি একই পরমাণু ওর সাথে যুক্ত থাকে, যেমন এখানে 3টেই ফ্লোরিন যুক্ত আছে, তাই এর দ্বিমেরু ভ্রামক আমি চোখ বন্ধ করে শূন্য লিখে দিতে পারি। যেমন দেখো মিথেনের ক্ষেত্রে আমাকে স্ট্রাকচারও করতে হবে না, মিথেনের ক্ষেত্রে আমি কি করব, এটা সংকরণ অবস্থা, হাইব্রিডাইজেশন হচ্ছে সরাসরি যুক্ত হচ্ছে 4টের সাথে, এখানে অবশ্যই কোনো লোন পেয়ার নেই, কারণ সর্বস্থ পথে 4টে ছিল, প্রত্যেক কটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন খেয়ে নিয়েছে, তাহলে 4টেই ইলেকট্রন খেয়ে নিয়েছে, কোনো লোন পেয়ার নেই, 0, তাহলে 4 মানে sp3। তাহলে কি হচ্ছে, 4টে ওর হাইব্রিডাইজেশন নাম্বার এবং 4টেই হাইড্রোজেন ওর সাথে যুক্ত আছে, মানে একই পরমাণু হাইড্রোজেন 4টে ওর সাথে যুক্ত আছে, তাই এর দ্বিমেরু ভ্রামক 0। তার মানে এটা সবসময় মাথায় রাখবে, কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন যা হবে সেই সংখ্যকই যদি একই পরমাণু ওর সাথে যুক্ত থাকে তাহলে ওর দ্বিমেরু ভ্রামক 0 হবে। আর একটা মাথায় রাখবে, লোন পেয়ার যদি থাকে, কোনো যৌগের মধ্যে যদি লোন পেয়ার থেকে যায় তাহলে কিন্তু তার দ্বিমেরু ভ্রামক কখনোই 0 হবে না। লোন পেয়ার যদি থেকে যায় তাহলে দ্বিমেরু ভ্রামক কিন্তু কখনোই 0 হবে না। যেমন দু একটা ব্যতিক্রমী কেস ছাড়া আমি যদি এটার ক্ষেত্রে করি, সাপোজ ধরো NH3 এবং NF3, এটা খুব পপুলার একটা এক্সাম্পল। এখানে হাইব্রিডাইজেশন করো, নাইট্রোজেনের সরাসরি 3টের সাথে যুক্ত আছে, 5টার মধ্যে 3টে খেয়ে নিল, দুটো মানে একটা লোন পেয়ার, তাহলে 4 মানে sp3, এটাও তাই, হাইব্রিডাইজেশন সরাসরি 3টের সাথে যুক্ত, একটা লোন পেয়ার, 4 মানে sp3। তার মানে সংকরায়ন অবস্থা যা দেখো 4, তার থেকে মানে কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে 3টে হাইড্রোজেন যুক্ত আছে আর এখানে একটা লোন পেয়ার, তার মানে কিন্তু পোলারিটি নেই, এ পোলারিটি আছে, মানে নন পোলার নয়। তাহলে এটা আমি যদি স্ট্রাকচার করে দেখাই তাহলে এরকম হবে। এটার ক্ষেত্রেও তাই, চতুস্তলকীয় স্ট্রাকচার NF3, চতুস্তলকীয় স্ট্রাকচার এবং একটা লোন পেয়ার, দুটোরই কিন্তু দ্বিমেরু ভ্রামক আছে, কারণ নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এই দিকে ক্রিয়া করছে, কারণ নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতা বেশি, তাহলে প্লাসের থেকে মাইনাসের দিকে। আর এদিকে এখানে যখন লোন পেয়ার থাকবে তখন নাইট্রোজেনের নিউক্লিয়াসটা পজিটিভ আর ইলেকট্রনটার দিকটা নেগেটিভ, তার মানে এদিকেও কাজ করবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কিন্তু এখানে দেখো লোন পেয়ারটা এদিকে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা অনুসারে বিপরীত দিকে কাজ করছে, কারণ তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের বেশি। তার মানে দুটোরই দ্বিমেরু ভ্রামক আছে, কিন্তু দ্বিমেরু ভ্রামক এই ক্ষেত্রে অনেক বেশি, কারণ এগুলো সব একই দিকে ক্রিয়াশীল করছে, একই দিকে ক্রিয়াশীল। তাহলে একই দিকে যদি ক্রিয়াশীল হয় তাহলে ভেক্টর অ্যাড হবে, আর অ্যাডিশন হলে লব্ধিটা বৃদ্ধি পাবে, তার মানে দ্বিমেরু ভ্রামক অ্যামোনিয়ার যা হবে সেটা অনেক বেশি। আর এটার কম হবে কেন? কারণ দেখো এটার উপর দিকে কাজ করছে, ফ্লোরিনের গুলো নিচের দিকে কাজ করছে, তাহলে বিপরীত দিকে। দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে সেটা বিয়োগ হয়ে যায়, কমে যায়, তাই জন্য NF3 দ্বিমেরু ভ্রামকটা কম। তাহলে আমরা বলতে পারি মিউ NH3 গ্রেটার দ্যান মিউ NF3। লোন পেয়ার থাকলে সাধারণত দ্বিমেরু ভ্রামক থাকে, রেয়ার একটা দুটো কেস ছাড়া। আচ্ছা, আমরা আরো দু একটা এক্সাম্পল করি। এটা করা যাক বেনজিনের সাথে, ধরো দুটো ক্লোরিন যুক্ত আছে, 1 2 1 3
1 4। আচ্ছা এখানে বেনজিনটাকে লিখে আমি একটুখানি নাম্বারিং গুলো করে দিই। এখানে 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6। এবারে আমি এখানে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6, এদিকেও দিতে পারি এদিকেও দিতে পারি। তাই এখানে দুটো ক্লোরিন কোথায় কোথায় আছে, 1 আর 2 তে, তখন 1 2 ডাইক্লোরোবেনজিন, এটা 1 2 3 1 3 ডাইক্লোরোবেনজিন, এটা 1 2 3 4 1 4 ডাইক্লোরোবেনজিন। এবারে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে বেশি হবে কোন ক্ষেত্রে কম হবে কি করে বলবে? দেখো এই ক্ষেত্রেও দ্বিমেরু ভ্রামক কার্বন থেকে ক্লোরিনের দিকে, এক্ষেত্রেও দ্বিমেরু ভ্রামক কার্বন থেকে ক্লোরিনের দিকে। কিন্তু একে পার্থক্য এক্ষেত্রেও তাই, এই দুটো ক্ষেত্রেও তাই একই। কিন্তু পার্থক্যটা কি, এদের মধ্যে কিন্তু বন্ড মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা ডিফার করে। অ্যাঙ্গেল কত, এইখানে যে দুটো বন্ড আছে তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, কারণ টোটালটা 360, টোটালটা 360 কে 6 ভাগে ভাগ হবে, তাহলে 360 কে 6 ভাগে ভাগ হলে প্রত্যেকটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এই দুটোর মধ্যে 120 ডিগ্রি, এগুলোর মধ্যে 180 ডিগ্রি, এই দুটোর মধ্যে। যখন থিটা কম তখন দ্বিমেরু ভ্রামক কিন্তু বেশি, অর্থাৎ পোলারিটি বা মিউ, আমি মিউ দিয়ে লিখি, মিউ এর সাথে বন্ড অ্যাঙ্গেল ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে যত বন্ড অ্যাঙ্গেল কমবে তত দ্বিমেরু ভ্রামক বাড়বে, কারণ অভিমুখটা তো প্রায় একই দিকে, এটা দেখো প্রায় একই দিকে, তাহলে অ্যাড হচ্ছে। এটার ক্ষেত্রে একটু বিপরীত দিকে তাই কমে যাচ্ছে, এটার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত দিকে, তাহলে আরো কমে যাবে। এটার দ্বিমেরু ভ্রামক সবথেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তার মানে অ্যাঙ্গেলের সাথে দ্বিমেরু ভ্রামক কিন্তু ব্যস্তানুপাতিক। আচ্ছা এর পরের এক্সাম্পলে চলে আসি। একটা ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড যুক্ত আছে সাপোজ। এবারে আমি এরকম ভাবে, ডবল বন্ড মানে অ্যালকিন, এবারে অ্যালকিনে ধরো দুটো হাইড্রোজেন আর দুটো ক্লোরিন আছে, এটা দুটো সমাবয়ব আমি করছি। সমাবয়ব তোমরা জানো কাকে বলে, আণবিক সংকেত একই কিন্তু গঠন সংকেত আলাদা। এখানে পার্থক্যটা কি না, এই ডবল বন্ডটা যে প্লেনে আছে সেই ডবল বন্ডটার একই দিকে একই পরমাণু আছে, এই ধরনের আইসোমারকে আমরা বলে থাকি সিস আইসোমার। আর এখানে ডবল বন্ডটার বিপরীত দিকে একই আছে, মানে এদিকে এইচ আছে আর তার উল্টো দিকে এইচ আছে, মানে একই পরমাণু বিপরীত দিকে আছে, সেই ক্ষেত্রে এটা হয় ট্রান্স। ডবল বন্ডের যে প্লেনটা তার একই দিকে একই পরমাণু থাকলে সিস হয়, এবং একই পরমাণু যদি বিপরীত দিকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ট্রান্স হয়। তা সিসের ক্ষেত্রে এইচ আর সিএল, সরি সি আর সিএলটা নিয়ে যদি শুধুমাত্র গণনা করি, তাহলে সি আর সিএল এর তড়িৎ ঋণাত্মক মানে দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা প্রায় একই দিকে, তাহলে এখানে অ্যাড হবে। আর এখানে সি আর সিএল এর দেখো তড়িৎ ঋণাত্মকতা অভিমুখটা সম্পূর্ণ কিন্তু বিপরীত দিকে, তার মানে এটা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তার মানে এইটা হবে মিউ 0 মানে নন পোলার, আর এইটা হবে মিউ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা হবে পোলার। আমি এইচ আর সিটা নিয়ে গণনা এই কারণে করলাম না, কারণ এইচ আর সি এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা খুবই সামান্য। এইচ হচ্ছে 2.1 আর কার্বন হচ্ছে 2.5, তার মানে খুবই সামান্য পার্থক্য। তাই জন্য এইটাকে নিয়ে অত গণনা করলাম না। কার্বন আর ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, তাই এই বন্ডটারই দ্বিমেরু ভ্রামকটাকে নিয়ে গণনাটা করেছি। গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকটা কি রকম হয় দেখো, এখানে স্ট্রাকচারটা এরকম হয়। আচ্ছা এইখানে যে আমরা দুটো মানে সলিড লাইন দিয়েছি আর একটা অ্যারো দিয়েছি, সলিড লাইনগুলো হচ্ছে সমযোজী বন্ধন আর এটা হচ্ছে অসমযোজী বন্ধন। সমযোজী বন্ধন অসমযোজী বন্ধনের পার্থক্য কি? সমযোজী বন্ধন মানে দুটো পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে বন্ধন করবে, এটা হচ্ছে সমযোজী, সেগুলো এভাবে লেখা হয়। আর যদি এরকম হয় যে একটাই পরমাণু দুটো ইলেকট্রন ডোনেট করছে, শেয়ার দুজনে করছে, তাহলে এটাকে এভাবে লেখা হয়। বা মডার্ন কনসেপ্টে এটাকে এরকম ভাবেও লেখা যেতে পারে, শুধুমাত্র বন্ড দিয়ে প্লাস মাইনাস দিয়ে লেখা যেতে পারে, যেটা আমরা ফর্মাল চার্জের ভিডিওতে, জয়েন্টের ভিডিওতে দিয়ে রেখেছি অলরেডি। তো যাই হোক, এভাবেও কিন্তু কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার হয়। এবার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনুসারে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে? কার্বনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে এদিকে কাজ করবে। কিন্তু অসমযোজী বন্ধনের জন্য দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কিন্তু বিপরীত দিকে ক্রিয়াশীল। খেয়াল করে দেখো, অসমযোজী বন্ধনের জন্য দ্বিমেরু ভ্রামকটা কিন্তু বা ইলেকট্রনের অভিমুখটা বিপরীত দিকে, তার মানে ইলেকট্রন ঘনত্ব অসমযোজী বন্ধনের জন্য
যেদিকে আছে, যেদিকে সরে আছে, তড়িৎ ঋণাত্মকতার জন্য কিন্তু উল্টো দিকে সরে আছে। তার মানে কি, তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রন ঘনত্ব যেদিকে শিফট করছে, অসমযোজী বন্ধনের জন্য ইলেকট্রন ঘনত্ব তার বিপরীত দিকে শিফট করছে। তার মানে দুটো বিপরীত অভিমুখে ভেক্টর কাজ করছে, কিন্তু অবশ্যই দুটো সমান নয়। তাই জন্য দুটো যদি সমান হতো জিরো হয়ে যেত, কিন্তু দুটো সমান নয়, তাই মিউ আছে কিন্তু মিউ খুব সামান্য। তাই জন্য বলা হয় কার্বন মনোঅক্সাইডের পোলারিটি খুব কম। কেন? এই কারণে পোলারিটি কম, কারণ এখানে দুটো ইলেকট্রন শিফটিং হয় দুটো কারণে। একটা হচ্ছে অসমযোজী বন্ধনের জন্য ইলেকট্রন শিফটিং হয়, আর একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ইলেকট্রন শিফটিং হয়। এই কারণে কিন্তু দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, মানে দ্বিমেরু ভ্রামকটা অনেক হ্রাস পেয়ে যায়। CH3CF, CH3Cl, CH3Br এবং CH3R। অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে, একটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, আমরা বলেছি চার্জ ইনটু ডিসটেন্স। তাহলে সাধারণত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ওপরেই কিন্তু এটা বেশি নির্ভর করে। আকার অবশ্যই, ফ্লোরিনের আকার একটা ফ্যাক্টর, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেহেতু আকার ক্রমশ বাড়ছে, দূরত্ব ক্রমশ, মানে আকার, হ্যালোজেন আকার পরমাণুর আকারগুলো বাড়ছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব বাড়ছে। যদি দূরত্ব বাড়ে তাহলে মিউ বাড়ার কথা। কিন্তু আরেকটা জিনিস উল্টে দেখো, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু কমছে, কারণ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ক্রমশ তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে সব থেকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। তাহলে কোনটা? দুটো অপোজিট ফ্যাক্টর, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এখানে বেশি, তার মানে চার্জ এখানে বেশি, আবার দূরত্ব এখানে বেশি। অথচ দুটোর গুণফলের উপর নির্ভর করে তখন দেখতে হয় কোনটা প্রিডমিনেন্ট ফ্যাক্টর। প্রিডমিনেন্ট ফ্যাক্টর এখানে সাধারণত তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে CH3F টা কিন্তু হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যায় CH3Cl টা সবথেকে বেশি হয়। CH3Cl, দেন CH3F, তারপরে ক্রমশ যা হওয়ার কথা CH3Br and CH3I। এখানে একটাই ব্যতিক্রম আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে নির্ভর করলেও এইটার ক্ষেত্রে, প্রথম দুটোর ক্ষেত্রে কিন্তু দূরত্বটা বেশি ফ্যাক্টর হয়ে যায়, কারণ ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার হঠাৎ করে অনেকটা বেড়ে যায়, 3D তে যায়, যেন আর ডি উপভোগ্য ঢুকে যাওয়ার জন্য অনেক বেড়ে যায়, কিন্তু সেই অনুপাতে এখানে অত বেশি বৃদ্ধি পায় না। তাই জন্য এই ক্ষেত্রে, অর্থাৎ প্রথম দুটোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু ডি দ্বারা নির্ভর হয়, অর্থাৎ আকারের উপর নির্ভর করে। তারপরের গুলো অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে ডিপেন্ড করে। এই জন্য এইভাবে স্ট্রাকচারটা সাজানো, এইভাবে অ্যারেঞ্জমেন্টটা এসছে। আর যদি CH3Cl, CH2Cl2, CHCl3, CCl4 হয়, এখন যদি এক্সাম্পল দেওয়া থাকে যেখানে ক্লোরিনের সংখ্যা আলাদা, সেখানে দেখো যত ক্লোরিনের সংখ্যা বাড়বে তত কিন্তু দ্বিমেরু ভ্রামকের পরিমাণ কমবে, কারণ এটা সব থেকে বেশি 1 নম্বর, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সব থেকে লো হচ্ছে এইটা। তাহলে এইভাবে তোমরা দ্বিমেরু ভ্রামক ক্যালকুলেট করবে। এছাড়া আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, এই ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক আছে না নেই? আছে, কারণ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এই ক্ষেত্রে এদিকে এবং এই ক্ষেত্রে এদিকে, তার মানে দ্বিমেরু ভ্রামকটা একই দিকে ক্রিয়া করছে দুটো বন্ধনের ক্ষেত্রে, তাহলে মানে দ্বিমেরু ভ্রামক আছে। যদি CN দেওয়া হয়, সায়ানাইড দেওয়া হয়, তাহলে সায়ানাইড অনেকটা এরকম স্ট্রেট লাইন আকারে দেখা যাবে। তাহলে এটা দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এদিকে, এটা দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এদিকে, এটা পুরোপুরি ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাই এটা হবে নন পোলার, এটা হবে পোলার। তাহলে দ্বিমেরু ভ্রামক আছে। তো আশা করি দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। তোমরা এগুলো করবে এবং বইতে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে, দেখে যদি কোনো অসুবিধা হয় আমাকে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও এবং সকলকে দেখার সুযোগ করে দিও, এবং সকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।